ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। इनकलाब जिंदाबाद। ऑल इंडिया टीएसयू डीवाईओ एमएसएस जिंदाबाद। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29 জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভা
कुछ नहीं होगा, कुछ नहीं होगा। एक तो साइड आ जाओ। होगा इटी माल को लाइतो ना तो। এক ঘন্টা ধরে गाड़ी छोड़ लो। আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল। कौन करो हमने को? हाँ? বাড়ি কো? ए भाई, बारी कौन करो? होगा इटी माल को लाइतो ना तो। এক ঘন্টা ধরে कुछ नहीं होगा, कुछ नहीं होगा। एक तो साइड आ जाओ। गाड़ी छोड़ लो। আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল। कौन करो हमने को? हाँ? বাড়ি কো? ए भाई, बारी कौन करो? বাড়ি কো? अच्छा, वीडियो बारी कौन बारी करो? আরে সরো না।
তোমার নাম ইয়া তো বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চ শিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলি আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, আমার মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি কি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে হ্যাঁ মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়ে করছে। তখনও দেখছি যে ফটো আবার আরও জনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে।
আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটা নিয়ে আজকে চুরাবাড়ি থানা, আমি চুরাবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চুরাবাড়ি থানা একটা এফআইআর করছি। কার বিরুদ্ধে করে? এ করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি, প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি ইয়ে করবো এই শাস্তি আমি মাথা উজ্জে নিব। আর উনি যদি প্রমাণ যদি না করতে পারে তাহলে তো আমি থানা এফআইআর করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না না, এই ধরনের কোনো কথা হবে কেলে গা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB, এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? না, আমার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ, 16/7/2025, 24/7/2025, 16/7/2025 নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না। বিশেষ রাজনীতি কেরিয়ার নিয়ে করবো এলাকি আছে, আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের কাজ, আওয়াজ আওয়াজ, বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনকে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা উচ্চ সরকার মতো বিদায়ীরা, বিশেষ করে আমারে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাইছে ইয়ে করি। আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে না, আমি 5 বছর ঘুরতে সেখানে আসলাম। বিগত দিনে সবাই জানে কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি, সমাজের কাজ করি, আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম। ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল টিকা ওরে দিয়ে সেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থতার জন্য এটা তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি না, এই নিউজ আমাকে চিনছি না। এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। নাকি কোনো আপনার ব্যবসায়িক কোনো না, ব্যবসায়িক কারণ কি হবে? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না। ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হতে হয় যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা, মানে টোটালি রাজনীতির কারণ। সেটা কি লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকের থেকে হতে পারে, যেহেতু এটা
অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকালের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি স্বদলীয় নাকি বিরোধী দল, কি আপনার কি ধারণা? না, সদলীয় এতে কি করবে, বিরোধী দলই হবে। পুলিশ তো আগে পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমতো না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হবো। হতে পারে এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা যে রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি নি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইয়ে করি, এটাও হইতে পারে। আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়ী কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট আসলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে স্যার নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেমই ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তারা আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি ইয়ে করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 বছর আসলাম, আমার মিসেস আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া টিএসইউ ডিওয়াইও এমএসএস জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস।
এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভা कुछ नहीं होगा एक साइड आ जाओ होगा ईटी माल को लेते ना तो 1 ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল খুল। তুমি আইবা না, আমি কি চালাইতাম দরজাটা খুলো। কি করব পিছে ভাই ভাই
কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে ইটি মাল গুলাইতো না তো 1 ঘন্টা ধরে कुछ नहीं होगा एक साइड आ जाओ গাড়িটা সরলো আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে বাড়ি কো ভিডিও করে না ভাই আচ্ছা বাড়ি কোন কারণে আরে সরো না আমার নেই তোমার নাম ইয়া তো কাজ আটকে বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্মিলিত একটি
স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলি আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, আমার মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি যে 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে, হ্যাঁ মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়ে করছে। তখনও দেখছি যে ফটো আবার আরও জনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চোরাইবাড়ি থানা, আমি চোরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চোরাইবাড়ি থানা একটা FIR করছি। কার বিরুদ্ধে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি ইয়ে করবো এই শাস্তি আমি মাথা উজ্জ্বল নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা FIR করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো
না না এই ধরনের কোনো কথা ধরে কেলে গা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB এই যে এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? মানে আমার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025 24/7/2025 একটা নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না বিশেষ রাজনৈতিক এরিয়া নিয়ে এলাকি আর আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের একটা আওয়াজ বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনকে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা সুস্থ সফল মতো বিদায়ীরা বিশেষ করে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাই ইয়ে করি। আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে নাই, আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম। বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সব কিছু সমাজের যে আমি হেল্প করি, সমাজের কাজ করি, আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম। ঘটনা তো হইতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতিক কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতিক কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল দিকা ওরে দিয়ে যেটা আমাকে একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকারও একটা বিনিময় এটাও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থতার জন্য এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি নিউজ না, এই নিউজ আমাকে চিনছি না, এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। নাকি কোনো আপনার ব্যবসায়িক কোনো না, ব্যবসায়িক কারণ কি হবে? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না, ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হতে হয় যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা, মানে টোটালি রাজনীতির কারণ। সেটা কি লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকেল দিয়ে হতে পারে, যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকেলের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি সদলীয় নাকি বিরোধী দল কি আপনার কি ধারণা? না, সদলীয় এতে কি করবে, বিরোধী দল কি হবে? পুলিশ তো আসছে, পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আসে দিয়েছে, এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমতো না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, আমি এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হবো। হতে পারে এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি নি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো ইয়ের মাধ্যমে ইয়ে করি, এটাও হইতে পারে।
আচ্ছা, এটার পেছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো, দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট আসলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে স্যার, নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 বছর আসলাম, আমার মিসেস আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। इनकलाब जिंदाबाद, ऑल इंडिया TSU DYO MSS जिंदाबाद। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে
যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভা कुछ नहीं होगा एक तो साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল। তুমি আইবে না, আমি কি চালাইতাম দরজাটা খুলো। কি গড পিছে ভাই ভাই না ভাই কোন কারণে এমনে কো হ্যাঁ বাড়ি কো এ ভাই বাড়ি কোন কারণে होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে कुछ नहीं होगा एक तो साइड आ जाओ
গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো এই মিঠুদা এদিকে আয়ো তুমি আইবে না আমি কি চালাইতাম আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল খুল কেন এমনি কো বাড়ি কো এই ভাই বাড়ি কোন কেন বাড়ি কো ভিডিও করে না ভাই আচ্ছা ভিডিও বাড়ি কোন করো। কেন কি কর আরে সরো না আমার নেই ও তোমার নাম ইয়া তো কাজ আটকে বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো
গুণগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয়বরাদ্দ বাড়াক, এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সিভিল এডুকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চুরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফাইলগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজটা করছে মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিলিয়া প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চুরাইবাড়ি থানা, আমি চুরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চুরাইবাড়ি থানা একটা FIR করছি। কার বিরুদ্ধে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করব এই শাস্তি আমি মাথা উজ্জ্ব নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা FIR করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে হেয়পূর্ণ করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না, এই ধরনের কোনো কেলেগা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB, এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? না, আমার
তারিখ 16/7/2025 আর 24/7/2025 নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না বিশেষ রাজনীতি কেরিয়ার নিয়ে করবো এলাকি আছে আমি আইনে দ্বারস্থ হয়েছি বহু ধরনের কাজ আওয়াজ আওয়াজ বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে সব আমার মাধ্যমে হয় সাথে প্রশাসনকে ধরেছে প্রশাসনের মানে সাহায্য করি প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি আর টোটালি একটা অন্য একটা সুস্থ সফল মতো বিদায়ীরা বিশেষ করে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাই ইয়ে করি আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে নাই আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি সমাজের কাজ করি আমার নিজের হয়তো বা দিনে ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল দিকে ওরে দিয়ে যেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝছি এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ অর্থ আদায়ের জন্য এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি নিউজ না এই নিউজ আমাকে চিনছি না এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। আপনার ব্যবসায়িক না ব্যবসায়িক কারণ কি আমি তো এই ব্যবসায়ীর সাথে যুক্তই না ব্যবসায়িক কারণ কি হবে এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হতে হয় যে আমাকে বদনাম করা বিশেষ করে আমার মিসেসে বদনাম করা মানে টোটালি রাজনীতির কারণ। সেটা কি লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ লোকাল দিয়ে হতে পারে যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে লোকালের মাধ্যমে কি হতে পারে বিরোধী দলের কি হতে পারে বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি সদলীয় নাকি বিরোধী দল কি আপনার কি ধারণা? না সদলীয় কি করবে বিরোধী দলই হবে। পুলিশ তো আসছে পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আসে দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয় আমি এর আগেও বলেছি পুলিশের তদন্ত যদি ভালো না হয় কোর্ট আছে লোয়ার কোর্ট আছে লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে ওদের কোর্টের দ্বারস্থ হতে পারে। এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি নি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইউনি করি এটাও হইতে পারে। আচ্ছা এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে কি ধারণা? একটা কথা হইলো ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম সমাজে কাজ করি তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আর একটা ফটো আছে এই ফটো দেখাচ্ছে নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে
এরপর দেখছি এটা আরও কার কার নাম করছে ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি ইয়ে করতে চাইছেন? আমি ওটি চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে করে আমি এটি বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 দিন বাদ আসলাম, আমার মিসেজ আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া টিএসইউ ডিওয়াইও এমএসএস জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী कुछ नहीं होगा एक साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল এই লকটা খুল ভাই, দরজাটা খুল খুল। কি করব কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে कुछ नहीं होगा एक साइड आ जाओ গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো। তুমি আইবে না, আমি কি চালাইতাম। আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল এই লকটা খুল ভাই, দরজাটা খুল খুল। কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে বাড়ি কো ভিডিও করে না আচ্ছা বাড়ি কোন কারণে কি করব
তোমার নাম ইয়া তো বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো: অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো বা কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলি আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি ক্যারিয়ার বদনাম করতে চাইছে।
আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, এটা নিয়ে আজকে চুরাবাড়ি থানা আমি চুরাবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চুরাবাড়ি থানা একটা এফআইআর করছি। কার বিরুদ্ধে করে? এ করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি, আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি। উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি ইয়ে করবো এই শাস্তি আমি মাথা উজ্জ্ব নিব। আর উনি যদি প্রমাণ যদি না করতে পারে তাহলে তো আমি থানা এফআইআর করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়া ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না এই ধরনের কোনো কথা কেলেগা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না, এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? আমার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025 24/7/2025 একটা নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না। বিশেষের রাজনীতি কেরিয়ার নিয়ে এলাকি আজকে আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের কাজ, আওয়া দাওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনকে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা উচ্চ সরকার মতো বিদায়ীরা বিশেষ করে আমারে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাইছে ইয়ে করি। আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে না, আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম। বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি, সমাজের কাজ করি, আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম। ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল টিকা ওরে দিয়ে যেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থ আদায়ের জন্য, এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি না, এই নিউজ আমাকে চিনছি না, এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। ব্যবসায়িক ব্যবসায়িক কারণ কি? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না, ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হতে হবে যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা, মানে টোটালি রাজনীতির কারণ। লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকের দিয়ে হতে পারে, যেহেতু এটা
অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকালের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি স্বদলীয় নাকি বিরোধী দল, কি আপনার কি ধারণা? না, সদলীয় এতে কি করবে, বিরোধী দল কি হবে। পুলিশ তো আসছে, পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, আমি এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টে দ্বারস্থ হবে। হতে পারে এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি নি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইউনি করি, এটাও হইতে পারে। আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট ছিলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো হইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে স্যার নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 5 বছর আসলাম, আমার মিসেস আছে, আচ্ছা সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া টিএসইউ ডিওয়াইও এমএসএস জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস।
এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভা कुछ नहीं होगा एक साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो एक घंटा दिया गाड़ी छोड़ लो এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল এই মিঠুদা এদিকে আয় আয় তুমি আইবা না আমি কি চালাইতাম দরজাটা খুলো কি কর পিছে
কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে ইটি মাল গুলাইতো না তো 1 ঘন্টা ধরে कुछ नहीं होगा एक साइड आ जाओ গাড়িটা সরলো আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে বাড়ি কো ভিডিও করে না ভাই আচ্ছা ভিডিও বাড়ি কোন বাড়ি কারণে কি করব আরে সরো না তোমার নাম ইয়া তো কাজ আটকে বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি
স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে, কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাইতেছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমি তো অত মাথা করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, আমার মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজটা করছে মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চোরাইবাড়ি থানা, আমি চোরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চোরাইবাড়ি থানা একটা FIR করছি। কার বিরুদ্ধে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করবো এই শাস্তি আমি মাথা উজ্জে নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা FIR করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়া ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে, এ ধরনের কোনো
না না এই ধরনের কোনো কথা কেলে গা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB এটার মাধ্যমে করে। আদৌ কি এই চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? আমার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025 24/7/2025 একটা নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না। বিশেষ রাজনৈতিক এরিয়া নিয়ে এলাকি আর আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের কাজ আওয়া বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা সুস্থ সফল মতো বিধায়করা বিশেষ করে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাই ইয়ে করি। আমি বিজেপি স্টিকার আমি লাগাইতাম না। আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম। বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি, সমাজের কাজ করি। আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম। সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতিক কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতিক কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল দিকা করে দিয়ে যেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থ আদায়ের জন্য। এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি না, এই নিউজ আমার চিনছি না। এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। ব্যবসায়িক ব্যবসায়িক কারণ কি? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না। ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হতে হবে যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা। মানে টোটালি রাজনীতির কারণ। লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকেল দিয়ে হতে পারে। যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকেলের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি সদলীয় নাকি বিরোধী দল? কি আপনার কি ধারণা? না, সদলীয় কি করবে, বিরোধী দলই হবে। পুলিশ তো আসছে, পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, আমি এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হতে পারে। এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে করি, এটাও হইতে পারে।
আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো, দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট ছিলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো হইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে স্যার, নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 বছর আসলাম, আমার মিসেস আছে, আচ্ছা সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া TSU DYO MSS জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি
ভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী कुछ नहीं होगा एक तो साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো ফুল এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল, এই লকটা খুল ভাই, দরজাটা খুল খুল। তুমি আইবে না, আমি কি চালাইতাম দরজাটা খুলো কি করব পিছে কোন কারো এমনে কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারো होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে कुछ नहीं होगा एक तो साइड आ जाओ গাড়ি
গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো এই মিঠুদা এদিকে আইও আইও তুমি আইবে না আমি কি চালাইতাম আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল খুল ওই বাইরা ওই এই মিঠুদা গাড়িটা কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি গো এই ভাই বাড়ি কোন কেন বাড়ি গো ভিডিও করে না ভাই আচ্ছা বাড়ি কোন কেন কি কর আরে সরনা আমার নেই তোমার নাম ইয়া তো কাজ আটকে বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক,
কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক, এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাইতেছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চোরাইবাড়ি থানা, আমি চোরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চোরাইবাড়ি থানা একটা FIR করছি। কার বিরুদ্ধে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করবো এই শাস্তি আমি মাথা উজ্জ্বল নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা FIR তো করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়া ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না, এই ধরনের কোনো করতে হবে না। কেলে ওই নিউজ চ্যানেলটাতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB, এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন?
মানে আমার আগে ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025 24/7/2025 নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না বিশেষ রাজনৈতিক এরিয়া নিয়ে এলাকি আছে আমি আইনে দ্বারস্থ হয়েছি বহু ধরনের কাজ আওয়াজ আওয়াজ বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে সব আমার মাধ্যমে হয় সাথে প্রশাসনকে ধরেছে প্রশাসনের মানে সাহায্য করি প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা উচ্চ সংখ্যার বিধায়ীরা বিশেষ করে আমারে বা আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাইছে ইয়ে করি আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে না আমি 5 বছর ভর্তি ছিলাম আসলাম বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি সমাজের কাজ করি আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেড বানিয়ে দিয়েছিলাম ঘটনাই না ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল দিকা ওরে দিয়ে যেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটা হতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝছি এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ অর্থ আদায়ের জন্য এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি নাম শুনছি না এই নিউজ আমাকে চিনছি না এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। নাকি কোনো আপনার ব্যবসায়িক কোনো না ব্যবসায়িক কারণ কি হবে? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হতে হবে যে আমাকে বদনাম করা বিশেষ করে আমার মিসেসের বদনাম করা মানে টোটালি রাজনীতির কারণ। সেটা কি লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ লোকেল দিয়ে হতে পারে যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে লোকেলের মাধ্যমে কি হতে পারে বিরোধী দলের কি হতে পারে বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি সদলীয় নাকি বিরোধী দল কি আপনার কি ধারণা? না সদলীয় কি করবে বিরোধী দলই হবে। পুলিশ তো আজকে যে পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয় আমি এর আগেও বলেছি পুলিশের তদন্ত যদি ভালো না হয় কোর্ট আছে লোয়ার কোর্ট আছে লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে ওদের কোর্টে দ্বারস্থ হতে পারে। এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইউনি করি এটাও হইতে পারে। আচ্ছা এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে কি ধারণা? একটা কথা হইলো ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি আমি 5 বছর ভর্তি ছিলাম ইসলাম সমাজে কাজ করি তো এই সমাজে কাজ করতে গিয়েছিলাম অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আর একটা ফটো আছে এই ফটো দেখাচ্ছে নাম বলছে আমার
দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি এটা আরও কার কার নাম বসে, ওদেরকে তারা আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি ইয়ে করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে করে, আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ, যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 দিন বাদ আসলাম, আমার মিসেজ আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া টিএসইউ ডিওয়াইও এমএসএস জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী कुछ नहीं होगा एक तो साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল এই লকটা খুল ভাই, দরজাটা খুল খুল। তুমি আইবে না, আমি কি চালাইতাম দরজাটা খুলো। কি কর পিছে ওই বাইরা ওই कौन करो हमने को हाँ बारी को ए भाई बारी कौन करो होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে कुछ नहीं होगा एक तो साइड आ जाओ গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো। তুমি আইবে না, আমি কি চালাইতাম আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল এই লকটা খুল ভাই, দরজাটা খুল খুল। ওই বাইরা ওই कौन करो हमने को हाँ बारी को ए भाई बारी कौन करो बारी को वीडियो बनाना अच्छा बारी कौन करो কি কর পিছে
সরো না তোমার নাম ইয়া তো বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলি আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমি তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে, হ্যাঁ মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়ে করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই, টোটালি
আমার রাজনীতি কেরিয়ার বদনাম বদনাম করতে চাইছে, এবং আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চুরাবাড়ি থানা, আমি চুরাবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চুরাবাড়ি থানা একটা এফআইআর করছি। কার বিরুদ্ধে করে? এ করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি, প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি ইয়ে করবো এই শাস্তি আমি মাথা উজ্জে নিব। আর উনি যদি প্রমাণ যদি না করতে পারে তাহলে তো আমি থানা এফআইআর করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না না, এ ধরনের কোনো কথা কেলে গা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB, এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? আমার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025, 24/7/2025 একটা নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না। বিশেষ রাজনীতি কেরিয়ার নিয়ে করবো এলাকি আছে, আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের কাজ, আওয়াজ আওয়াজ, বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনকে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি। টোটালি একটা অন্য একটা উচ্চ সম্পাদক বিধায়করা, বিশেষ করে আমারে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাইছে ইয়ে করি। আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে না, আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম। বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজের যে আমি হেল্প করি, সমাজের কাজ করি। আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে আমি পুরো প্যান্ডেড বানিয়ে দিয়েছিলাম। ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকাল থেকে ওরে দিয়ে যেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থ আদায়ের জন্য, এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি না, এই নিউজ আমাকে চিনছি না। এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। আপনার ব্যবসায়িক ব্যবসায়িক কারণ কি? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না। ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ একটি হইতে হবে যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা। মানে টোটালি রাজনীতির কারণ। লোকাল থেকে কেউ মানে
কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকেল দিয়ে হতে পারে, যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকেলের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি স্বদলীয় নাকি বিরোধী দল, কি আপনার কি ধারণা? না, সদলীয় কি করবে, বিরোধী দলই হবে। পুলিশ তো আজকে যে পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, আমি এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হবে। হতে পারে এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইউনি করি, এটাও হইতে পারে। আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট ছিলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো হইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে স্যার নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজটা দেখেন, প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 5 বছর আসলাম, আমার মিসেস আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া টিএসইউ ডিওয়াইও এমএসএস জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই
ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী कुछ नहीं होगा एक तो साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল। তুমি আইবে না, আমি কি চালাইতাম দরজাটা খুলো। কি করব পিছে
কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে ইটি মাল গুলাইতো না তো 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে कुछ नहीं होगा एक साइड आ जाओ গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো এই মিঠুদা এদিকে আয়ো আয়ো তুমি আইবে না আমি কি চালাইতাম আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল খুল ওই বাইরা ওই মিঠুদা গাড়িটা কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কারণে বাড়ি কো ভিডিও করে না আচ্ছা বাড়ি কোন কারণে কি কর পিছে আরে সরো না আমার নেই তোমার নাম ইয়া তো কাজ আটকে একদম বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি।
আমরা এখানে 4 দফা দাবিতে সম্মিলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চ শিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাইতেছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, আমার মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি কি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে হ্যাঁ মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চোরাইবাড়ি থানা, আমি চোরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চোরাইবাড়ি থানা একটা FIR করছি। কার বিরুদ্ধে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি ইয়ে করবো এই শাস্তি আমি মাথা উজ্জে নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা FIR করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর
ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না না, এই ধরনের কোনো কথা কেলে গা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB এটার মাধ্যমে করে। আদৌ কি এই চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? আবার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025 24/7/2025 একটা নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না আমি বিশেষ রাজনীতি কেরিয়ার নিয়ে করবো এলাকি আছে আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের কাজ আওয়াজ আওয়াজ বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনকে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা সুস্থ সংক্রান্ত বিধায়ীরা বিশেষ করে আমারে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাই ইয়ে করি। আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে নাই, আমি 5 বছর বুঝতে ছিলাম আসলাম। বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি, সমাজের কাজ করি। আমার নিজের হয়তো বা দিদি ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম। ঘটনাই না, ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল দিকে ওরে দিয়ে যেটা আমার একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটা হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থ আদায়ের জন্য, এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি না শুনছি নিউজ না, এই নিউজ আমাকে চিনছি না, এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। আপনার ব্যবসায়িক না, ব্যবসায়িক কারণ কি? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না, ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনীতির কারণ। মানে কি হতে পারে রাজনীতির কারণ? রাজনীতির কারণ একটি হতে হয় যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা, এটা টোটালি রাজনীতির কারণ। লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকেল দিয়ে হতে পারে, যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকেলের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি সদলীয় নাকি বিরোধী দল? কি আপনার কি ধারণা? না, সদলীয় কি করবে, বিরোধী দলই হবে। পুলিশ তো আসছে, পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হবো। হতে পারে এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি
কোনো এর কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইয়ে করি, এটাও হইতে পারে। আচ্ছা, এটার পেছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়ী কোনো শত্রুতা বা কি থাকতে পারে বা কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো দেখেন, মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভর্তি ছিলাম ইসলাম সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে স্যার, নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেমই ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তারা আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি ইয়ে করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32-5 বছর আসলাম, আমার মিসেস আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ग्रीन क्लब जिंदाबाद, ऑल इंडिया TSU DYO MSS जिंदाबाद। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 31 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে
যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য कुछ नहीं होगा एक तो साइड आ जाओ होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো ফুল এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল। তুমি আইবে না, আমি কি চালাইতাম। দরজাটা খুলো। কি করব? পিছে भाई कौन का होगा इटी माल को लाइतो ना तो এক ঘন্টা ধরে कुछ नहीं होगा एक तो साइड आ जाओ আমার
গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো এই মিঠুদা এদিকে আইও আইও তুমি আইবে না আমি কি চালাইতাম আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল কোন কারণে এমনি কো হ্যাঁ বাড়ি কো এই ভাই বাড়ি কোন কেন বাড়ি কো ভিডিও করে না ভাই আচ্ছা ভিডিও বাড়ি কোন কেন আরে সরো না আমার নেই তোমার নাম ইয়া তো কাজ আটকে বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্মিলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো
গুণগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক, এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সিভিল এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো বা কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলি আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় আমি লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমিও তো অত মাথা করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি কি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজ করছে মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চোরাইবাড়ি থানা, আমি চোরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চোরাইবাড়ি থানা একটা FIR করছি। কার বিরুদ্ধে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করব এই শাস্তি আমি মাথা উজ্জে নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা FIR করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে সম্পন্ন করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না, এই ধরনের কোনো কেলেগা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB, এটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? না, আমার
ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025 আর 24/7/2025 নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না বিশেষ রাজনৈতিক এরিয়া নিয়ে এলাকি আছে আমি আইনে দ্বারস্থ হয়েছি বহু ধরনের কাজ আওয়া দাওয়া বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে সব আমার মাধ্যমে হয় সাথে প্রশাসনকে ধরেছে প্রশাসনের মানে সাহায্য করি প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি টোটালি একটা অন্য একটা উচ্চ সরকার মতো বিদায় সেটা বিশেষ করে আমারে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাইছে ইয়ে করি আমি বিজেপি স্টিকার আমি লাগাইতে না আমি 5 বছর ভোট প্রেসিডেন্ট আসলাম বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি সমাজের কাজ করি আমার নিজে হয়তো বা ডিলিট করে গেলে এলাকায় আমি পুরো প্যান্ডেট বানিয়ে দিয়েছিলাম ঘটনা চলতেছে সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে এটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকাল থেকে ওরে দিয়ে যেটা আমার এটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝছি এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ অর্থ আদায়ের জন্য এটাই তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই আমি নাম শুনছি নিউজ না এই নিউজ আমাকে চিনছি না এটা একদম পুরো অর্থের জন্যই এটা করা যায়। কোনো আপনার ব্যবসায়িক কোনো না ব্যবসায়িক কারণ কি আমি তো ব্যবসার সাথে যুক্তই না ব্যবসায়িক কারণ কি হবে এটা অরিজিনাল রাজনৈতিক কারণ। মানে কি হতে পারে রাজনৈতিক কারণ একটি হতে হয় যে আমাকে বদনাম করা বিশেষ করে আমার মিসেসে বদনাম করা এটা টোটালি রাজনৈতিক কারণ। সেটা কি লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ লোকাল দিয়ে হতে পারে যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে লোকালের মাধ্যমে কি হতে পারে বিরোধী দলের কি হতে পারে বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি সদলীয় নাকি বিরোধী দল কি আপনার কি ধারণা? না সদলীয় কি করবে বিরোধী দল কি হবে পুলিশ তো আসছে পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয় এর আগে বলেছি পুলিশের তদন্ত যদি ভালো না হয় কোর্ট আছে লোয়ার কোর্ট আছে লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে ওদের কোর্টে দ্বারস্থ হতে পারে। এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইউনি করি এটাও হইতে পারে। আচ্ছা এটার পিছনে কি কারণ থাকতে পারে কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে কি ধারণা? একটা কথা হইলো ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট আসলাম সমাজে কাজ করি তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে এদিকে মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে এই ফটো দেখাচ্ছে নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে
এরপর দেখছি এটা আরও কার কার নাম বসে ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি করতে চাইছেন? আমি ওটি চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটি বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরো, সত্যটা ধরো, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 দিন বাদ আসলাম, আমার মিসেজ আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া টিএসইউ ডিওয়াইও এমএসএস জিন্দাবাদ। 29 2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি। এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী कुछ नहीं होगा कुछ नहीं होगा एक तो साइड आ जाओ होगा इटी माल को लेते ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল তুমি আইবে না আমি কি চালাইতাম দরজাটা খুলো কি গড পিছে ভাই ভাই कौन करो हमने को বাড়ি গো ए भाई बारी कौन करो होगा इटी माल को लेते ना तो এক ঘন্টা ধরে कुछ नहीं होगा एक तो साइड आ जाओ গাড়িটা সরলো এখানে দাম দেওয়া গাড়িটা এদিকে অফ করো তুমি আইবে না আমি কি চালাইতাম আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল ভাই ভাই कौन करो हमने को বাড়ি গো ए भाई बारी कौन करो বাড়ি গো वीडियो करो ना अच्छा वीडियो बारी कौन करो। करो দরজাটা খুলো কি গড पीछे
আরে সরো না, তোমার নাম ইয়া তো বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্মিলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো: অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 562টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াক। এগুলি হচ্ছে আমাদের দাবি। আমার নাম হরকিশোর ভৌমিক, আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি। শ্রী সুমন গোস্বামী চুরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট। তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে, কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে। আজকে যে আপনি মামলাটা করলেন, অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে বা কী চান আপনি? আজকে চোরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত ওই যে 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো অনেক নিউজটারও চিনি না, প্রথম দেখছি। দেখার পথে আমিও তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতি, মিসেস রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি যে 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজে করছে মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ
আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরও জনে এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চুরাবাড়ি থানা, আমি চুরাবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চুরাবাড়ি থানা একটা এফআইআর করছি। কার বিরুদ্ধে করে করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। তো উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করব এই শাস্তি আমি মাথা উজ্জ্বল নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি থানা এফআইআর করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়া ব্যবস্থা নিতে বাধ্য হব। সংবাদ পরিবেশনের পর আপনাকে হেয়পূর্ণ করার পর ওর পক্ষ থেকে বা কাউকে দিয়ে আপনাকে কোনো কিছু দিতে হবে বা মিলতে হবে এ ধরনের কোনো? না এই ধরনের কোনো কথা হবে না। কেলেগা ওই নিউজ চ্যানেলেতে আমি প্রথম শুনছি। আসলে কি ওই নিউজ চ্যানেল কি আসেনি বা পেপারও কোনো দিন আমরা দেখছি না। এটা ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বা একটা ওয়েবসাইট দেখছি WEB, এইটার মাধ্যমে করে। আদৌ কি চ্যানেল কি আসেনি বা অফিস আসেনি এটাও আমি জানি না। এটা কোন আয়োজন? আমার আজ ওই একটা ঘটনা বিগত 16 তারিখ 16/7/2025, 24/7/2025 একটা নিউজ চ্যানেল আগে ঘটনা শুনছি না। বিশেষের রাজনীতি কেরিয়ার নিয়ে করণীয় এলাকি আছে, আমি আইনে দ্বারস্থ হয়েছি। বহু ধরনের কাজ, বিভিন্ন ধরনের রাজনৈতিক ধরনের কাজ আছে, সব আমার মাধ্যমে হয়। সাথে প্রশাসনে ধরেছে, প্রশাসনের মানে সাহায্য করি। প্রশাসনের মাধ্যমে ইও করছে যে বিধানসভার যে এই যে মেম্বারও মোটামুটি করবি। টোটালি একটা অন্য একটা উচ্চ সরকার মতো বিদায়ীরা বিশেষ করে আমি বিজেপি স্টিকার মাধ্যম লাগাইছে বিজেপি স্টিকার আমি লাগাইতে না। আমি 5 বছর ভর্তি ছিলেন আসলাম। বিগত দিনে সবাই জানেন কোভিড থেকে আরম্ভ করে সবচেয়ে সমাজে যে আমি হেল্প করি, সমাজের কাজ করি। আমার নিজের হয়তো বা ডিলিট করে গেলে আমি পুরো প্যান্ডেড বানিয়ে দিয়েছিলাম। সদলীয় নাকি বিরোধী চক্রান্ত কি হতে পারে? এটা দেখেন, এটাই মনে হতে পারে যে আমার রাজনীতি কেরিয়ার বা আমার মিসেসের রাজনীতি কেরিয়ার যে একটা বদনাম লাগার জন্য এন থেকে এই যে সদলীয় মাধ্যমে লোকেল টিকা ওরে দিয়েছিল আমাকে একটা উল্টাপাল্টা রিপোর্ট করে টাকার একটা বিনিময়ে এটাও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, এটা সদলীয় হতে পারে। আপনার কি মনে হয় যে আপনার থেকে অর্থ আদায়ের জন্য বদনাম করার চেষ্টা করছে? হ্যাঁ, অর্থ আদায়ের জন্য। এটা তো মূল হইতে নাহলে এই নিউজ তো কোনোদিনই
আমি নাম শুনছি না, এই নিউজ আমাকে চিনছি না, এটা একদম পুরো অর্থের জন্যই এটা করেছে। নাকি কোনো আপনার ব্যবসায়িক কোনো না ব্যবসায়িক কারণ কি হবে? আমি তো এই ব্যবসার সাথে যুক্তই না, ব্যবসায়িক কারণ কি হবে? এটা অরিজিনাল রাজনৈতিক কারণ। মানে কি হতে পারে রাজনৈতিক কারণ একটি হতে হবে যে আমাকে বদনাম করা, বিশেষ করে আমার মিসেসে বদনাম করা, মানে টোটালি রাজনৈতিক কারণ। লোকাল থেকে কেউ মানে কাউকে দিয়ে লাগিয়েছে এমন কি মনে হয়? হ্যাঁ, লোকেল দিয়ে হতে পারে, যেহেতু এটা অভিজিৎ ঘোষ আগরতলা আছে, লোকেলের মাধ্যমে কি হতে পারে, বিরোধী দলের কি হতে পারে, বিরোধী দলের চক্রান্ত হতে পারে। এই রাজনৈতিক যে শত্রুতা মিটিয়েছে সেটা কি স্বদলীয় নাকি বিরোধী দল, কি আপনার কি ধারণা? না, সদলীয় এতে কি করবে, বিরোধী দলই হবে। পুলিশ তো আজকে পুলিশ আমার যে অ্যাপ্লাই করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। যদি আপনি পুলিশের তরফে তদন্ত আপনার নিরপেক্ষ না হয় তাহলে আপনি কি করবেন, বা যদি আপনার মনোমত না হয়? পুলিশের তদন্ত যদি ভালো না হয়, আমি এর আগেও বলেছি, পুলিশের তদন্ত যদি ভালো না হয়, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হবে। হতে পারে এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি নি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইয়ে করি, এটাও হইতে পারে। আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট আসলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আর একটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তারা আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি ইয়ে করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 বছর আসলাম, আমার মিসেস আছে, আজকাল সাধারণ জনতা কি মনে করবো? আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে এখনই আমরা শুরু করতে চলেছি। 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র 29 জুলাই নবজাগরণের প্রতীকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করুন। ग्रीन क्लब जिंदाबाद, ऑल इंडिया TSU DYO MSS जिंदाबाद। 29 20
2020 অবিলম্বে বাতিল করতে হবে। 29 জুলাই নবজাগরণের প্রতিকৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি AIDSO। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী कुछ नहीं होगा एक साइड आ जाओ होगा इटी माल को लेते ना तो এক ঘন্টা ধরে গাড়িটা সরলো এখানে দাম দেওয়া এই গাড়িটা এদিকে অফ করো।
আস্তে করে খুল কিচ্ছু তো না আস্তে করে খুল এই লকটা খুল ভাই দরজাটা খুল এই মিঠুদা এদিকে আইও আরে তুমি আইবে না আমি কি চালাইতাম দরজাটা খুলো কি করব নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। নবজাগরণের পথিকৃৎ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর ত্রিপুরা রাজ্য কমিটি। এই উপলক্ষে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা। এবারে অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড, বিশেষত নারী শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রবর্তন ও সামাজিক কুসংস্কার বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন যে বিদ্যাসাগরের প্রগতিশীল চিন্তাধারা ও মানসিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সমাজে তার আদর্শ অনুসরণ করায় প্রকৃত শ্রদ্ধার্ঘ্য হবে। অনুষ্ঠানটি এক মননশীল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানান। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই এ যেন সিনেমার কাহিনী। ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে মাঝপথেই ঘুমিয়ে পড়লেন এক যুবক। মঙ্গলবার সকালে পশ্চিম আগরতলার একটি জনবহুল এলাকায় এমনই এক অদ্ভুত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে একটি গাড়ি মাঝ রাস্তায় হঠাৎ থেমে যায়। দীর্ঘক্ষণ অচল অবস্থায় থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। গাড়ির জানালায় উকি দিয়ে দেখা যায় চালকের আসনে বসে ঘুমাচ্ছেন এক যুবক। নাম জানা যায় ইকবাল মিয়া। পরে স্থানীয় বাসিন্দারা অনেক ডাকাডাকি করেও তাকে জাগাতে না পারায় খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় ঘুমন্ত চালককে জাগিয়ে তুলে। তখনই প্রকাশ্যে আসে চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এরপর পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনাটি ঘিরে এলাকায় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা ছড়ায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আস্তে করে খুল, আস্তে করে খুল, কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল, দরজাটা খুল। এই মিঠুদা এদিকে আইও। আইও তুমি আইবে না, আমি কি চালাই? দরজাটা খুলো। কি কর? কিসে? ভাই ভাই না। কোন কারো এমনি কো হ্যাঁ বাড়ি কো? এই ভাই বাড়ি কোন কারো? ত্রিপুরার সরকারি শিক্ষা ব্যবস্থার সংকটজনক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। আজ তারা রাজ্য শিক্ষা বিভাগের অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করে 4 দফা দাবিতে শিক্ষা ব্যবস্থার জরুরি সরকার বা সংস্কারের আহ্বান জানায়। কমিটির অভিযোগ, রাজ্যের বহু বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট দেখা দিয়েছে। কোথাও একজন শিক্ষকই একাধিক শ্রেণী পরিচালনা করতে হচ্ছে। বিদ্যালয়গুলির পরিকাঠামো অত্যন্ত বেহাল, সেই সঙ্গে শিক্ষকদের উপর পঠন পাঠনের বাইরে প্রশাসনিক কাজের বোঝা চাপিয়ে দেওয়ার শিক্ষার মান পড়ে যাচ্ছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, 2020 সালের জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর রাজ্য সরকার প্রায় 125টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে সিবিএসসি বোর্ডে রূপান্তরিত করেছে এবং মাধ্যম হিসাবে ইংরেজি চালু করেছে। কিন্তু এই হঠাৎ রূপান্তরের ফলে শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েছে, কারণ এসব বিদ্যালয়ে পর্যাপ্ত ইংরেজি ভাষাভাষী শিক্ষক নেই। ফলে শিক্ষার মান ও বোঝার সক্ষমতা উভয়ই মার খাচ্ছে। এবারে কমিটি দাবি করেছে যে এসব বিদ্যালয়ে বার্ষিক উন্নয়ন ফি অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় গরিব পরিবারের শিক্ষার্থীরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। পাশাপাশি ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার উল্লেখযোগ্যভাবেই কমছে। বহু শিক্ষার্থী স্থানীয়ভাবে বা স্থায়ীভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবারে কমিটির পক্ষ থেকে আরও দাবি করা হয় যে রাজ্যে ইতিমধ্যে 522টি সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। এটি রাজ্যের গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে। কমিটির তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকার যদি এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো, অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চ শিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য।
উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে মাদক পাচার ঘিরে রাজনৈতিক মহলে উত্তাল বিতর্ক। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, সদলীয় চক্রান্তের শিকার হয়েছেন বিজেপির কদমতলা কর্তৃমণ্ডলের 48 নম্বর বুথের প্রাক্তন সভাপতি সৌমেন গোস্বামী। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে ত্রিপুরার মাদক পাচার চক্রের লাইনম্যান হিসাবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপির অন্দরমহলেও আলোড়ন দেখা দিয়েছে। সূত্র অনুযায়ী গত 16 এবং 24 জুলাই ফেসবুক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সৌমেন গোস্বামীর নামে মাদক পাচারে যুক্ত থাকার গুরুতর ভিত্তিহীন অভিযোগ তুলে ছবি ও ভিডিও ছড়ানো হয়। সেখানে তাকে ত্রিপুরা থেকে অন্যান্য রাজ্যে মাদক পাচারের মূল সংগঠক হিসাবে তুলে ধরা হয়। এমনকি কমিশনের বিনিময়ে তিনি নাকি চক্রের সদস্য, এমন মিথ্যা প্রচারও চালানো হয়। এই অপপ্রচারের বিরুদ্ধে সোমবার রাতে চুরাইবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সৌমেন গোস্বামী। অভিযোগে তিনি অভিযোগ ঘোষ নামক এক ব্যক্তিকে সরাসরি অভিযোগ করে বলেন যে বিজেপির কিছু স্থানীয় নেতা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই চক্রান্তে ইন্ধন দিচ্ছেন। তাদের উদ্দেশ্য তার ও তার স্ত্রী, যিনি একজন নির্বাচিত জেলা পরিষদ সদস্য, তাদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা। সৌমেন গোস্বামী বলেন যে একজন ব্যক্তি মাদকের ছবি ও অপরিচিত কারো সঙ্গে আমার নাম জুড়ে ভুয়ো প্রচার চালাচ্ছে, অথচ আমি 5 বছর বুথ সভাপতি ছিলাম এবং বর্তমানে সক্রিয় বিজেপি কর্মী। কোভিড কালে আমি ক্লাবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বা জনসেবা করেছি। তিনি আরও জানান যে তিনি আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে একটিও প্রমাণ মিললে আমি শাস্তি মেনে নেব, কিন্তু এই অপপ্রচারের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। প্রয়োজনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যাবেন তিনি। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অপপ্রচার বা তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে যথাযথ প্রমাণের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চুরাইবাড়ি সহ ত্রিপুরার রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, এই ঘটনা কি সত্যি এক প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে পরিকল্পিত দলীয় ষড়যন্ত্র, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্য? উত্তর দেবে তদন্ত। তবে আপাতত চুরাইবাড়ি থমথমে এবং বিজেপির অন্দরেও শুরু হয়েছে তীব্র চুলচেরা বিশ্লেষণ। শ্রী সৌমেন গোস্বামী চুরাইবাড়ি, উনি এখন একটা অভিযোগ করলো। তো এখানে যে একটা ইউটিউব চ্যানেল আছে JM24 বলে, তো ওই চ্যানেলটা নাকি ওনার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কী আছে না আছে কন্টেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কী কোন ইয়েতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলি আমরা নেওয়া হবে। আজকে চুরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে বিগত 16 তারিখ প্রথম একটা নিউজ করেছে। এই নিউজটা করেছে, দেখলাম যে নিউজের মাধ্যমে যে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি, যে মানে যত ধরনের অবৈধ কাজ হয় লিপ্ত আছি। ফটোতে দেখা যাচ্ছে ফটো আরেকজনের, আমি নাকি রাবারের ব্যবসার সাথে জড়িত। এটা প্রথম 16/7/2025 করছে। তো না নিউজটারও চিনি না, প্রথম দেখছি, দেখার পথে আমি তো অত মাথা ইয়ে করছি না। আচ্ছা নিউজ আমরা তো রাজনীতিতে, বিশেষ রাজনীতিতে আছে, আমিও রাজনীতি আগে সক্রিয় সক্রিয় আছি, আগে বুথ প্রেসিডেন্ট আসলাম। এরপর দেখছি কি 24/7/2025 আবার করছে। আবার কি করছে টোটালি তখন নিউজটা করছে, হ্যাঁ মানে এই চ্যানেলটা যে JM24 নিউজ আবার করছে যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা ড্রাগসের সাথে আমি কমিশন লই, এবারে গাঁদার সাথে আমি কমিশন লই, যত ধরনের কী কী ফুটেজ দেওয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরেকজনের এটা করছে। এটার কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিল্লা প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যরা টাকা দিই। টোটালি আমার রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে, আমার মিসেসের রাজনীতি কেরিয়ার বদনাম করতে চাইছে। এটাই আজকে চুরাইবাড়ি থানা, আমি চুরাইবাড়ি থানা দ্বারস্থ হয়েছি। চুরাইবাড়ি থানা একটা FIR করছি।
কার বিরুদ্ধে করে? এ করছিল ওই যে JM24 নিউজ, এই নিউজটা চলায় অভিজিৎ ঘোষ, ওর বিরুদ্ধে করেছে। উনি যে অভিযোগটা করেছেন ওনার চ্যানেলের মাধ্যমে, আদৌ কি আপনি এই ধরনের ব্যবসায় জড়িত আছেন? আরে আমি তো এই ধরনের ব্যবসাতে জড়িত থাকি, আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি প্রমাণ দেখা, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি, প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করব এই শাস্তি আমি মাথা উজ্জ্ব নিব। আর উনি যদি প্রমাণ যদি না করতে পারে তাহলে তো আমি তারা থানা এফআইআর করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়া ব্যবস্থা নিতে বাধ্য হব। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানার অন্তর্গত খসিথাইপাড়া গ্রামে পারিবারিক বিবাদের জেরে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। ভাতিজার কুড়ালের কোপে প্রাণ হারালেন কাকা। নিহত ব্যক্তির নাম শৈরী রিয়াং, বয়স 28 বছর। এবারে অভিযুক্ত ভাতিজা মৈলরাম রিয়াং ঘটনার পরপরই পালিয়ে যায়। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে যে সোমবার সন্ধ্যা আনুমানিক 6টার সময় শৈরী রিয়াং ও তার ভাতিজা মৈলরাম রিয়াং সবজি সংগ্রহে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। প্রথমে বিষয়টি তুচ্ছ মনে হলেও দ্রুত তা মারাত্মক রূপ নেয়। বিবাদের এক পর্যায়ে মৈলরাম রিয়াং তার কাকাকে কুড়াল দিয়ে উপর্যুপরি কোপ মেরে ঘটনাস্থলেই হত্যা করে। খবর পেয়ে আনন্দবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ ঘটনার পর একটি হত্যা মামলা রুজু করেছে এবং পলাতক অভিযুক্ত মৈলরাম রিয়াংয়ের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো প্ররোচনা বা গভীর কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিচিত জন ও প্রতিবেশীরা শৈরী রিয়াংয়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সেখানে শোকাহত রয়েছেন। এদিকে অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। দেখলাম একজন লোকের পোস্টমর্টম হইতেছে, আসলে এটা কি, কার পোস্টমর্টম করতেছেন? গতকালকে সন্ধ্যা 6:30 নাগাদ আমরা আনন্দবাজার পিএসে একটা খবর আছে, এসকে সরমন একটা গ্রামে বাইক না তার মামারে কোরাল দিয়া মাথা বাড়িয়ে দিছে, তারা পারিবারিক সমস্যা নেই। খবর পাই সঙ্গে সঙ্গে আমরা ডেড বডিটা হসপিটাল মর্গে নিয়ে আই। এখন বাইকনারে কি পাওয়া গেছে নি? এখন অবধি তার নিখোঁজ পাওয়া গেছে না, ইনভেস্টিগেশন চলছে, তারে অবশ্যই আটক করা হবে। আজকে কি পরিবার হাতে তুলে দেবেন? হ্যাঁ, আজকে পরিবার। আপনার পরিচয়টা জানুন। SI রিপন উচ্চ, আনন্দবাজার পিএস। আচ্ছা, ধন্যবাদ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোয়াইফাং এডিসি ভিলেজে জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে বা জন্য ছাত্রাবাসের শিলান্যাস হয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রতিনিয়ত শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনাগুলির মধ্যে অনেক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং অনেকগুলি বাস্তবায়িত হতে চলেছে। এরই মধ্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার অক্লান্ত প্রচেষ্টায় সমগ্র দক্ষিণ জেলার মধ্যে শান্তিরবাজার ও জলাইবাড়ি এলাকায় জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে 6টি ছাত্রাবাস নির্মাণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্রাবাসের শিলান্যাস করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরই মধ্যে জলাইবাড়ি কোয়াইফাং বাজারে কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 50 সিট বিশিষ্ট ছাত্রদের ছাত্রাবাস ও 50 সিট বিশিষ্ট ছাত্রীদের ছাত্রাবাসে নির্মাণের শিলান্যাস করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ শাজাদ PIAS এবং জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জুলাইবাড়ি ব্লকের BSC চেয়ারম্যান অশোক মগ, তাছাড়াও ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, জুলাইবাড়ি শিক্ষা দপ্তরের আধিকারিক
বিকাশ দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, তাছাড়াও দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক সহ অন্যান্যরা। আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী, ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে। তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেইভাবে জনজাতি অংশকে যেভাবে ডিপ্রাইভ করে রেখেছেন, আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা, সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস, আজকে ভারত সরকার দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে। সেটা পসিবল হবার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা। আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পৌঁছত, শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পৌঁছত, আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো স্কোপ থাকতো না হতো। তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে, গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই যে 2024 এবং 2025 সালের যে শিক্ষাবর্ষের মধ্যে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি, সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি, আমাদের রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় থেকে অনেকজনে আজকে টপ র্যাঙ্কের মধ্যে পৌঁছে যাচ্ছে। কারণটা হচ্ছে গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেবায় 11 বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ভারতবর্ষের সর্বত্র বিজেপি দল জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণ প্রকল্পের তথ্য। ত্রিপুরার রাজধানী আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের 35 নং ওয়ার্ডেও মঙ্গলবার অনুষ্ঠিত হল তেমনই এক গণসংযোগ কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 11 বছরে দেশের উন্নয়নে নেওয়া নানা কর্মসূচি ও রাজ্য সরকারের কল্যাণমূলক পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। একই সঙ্গে স্থানীয় স্তরের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম ভট্টাচার্য বলেন, মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছে, উন্নয়নের কাজ নিয়ে তারা সন্তুষ্ট। আগে এই এলাকায় জনসংকট ছিল বা জল সংকট ছিল, এখন তা মিটে গেছে। রাজ্য ও কেন্দ্র সরকার একযোগে মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছর প্রধানমন্ত্রী হিসেবে ওনার কার্যকাল সম্পন্ন করেছেন কিছুদিন আগে। তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছরের যে কার্যকাল এবং দেশের জন্য যে কাজগুলি করেছেন, উন্নয়নমূলক কাজগুলি করেছেন, সেগুলি জনসাধারণের কাছে তুলে ধরার জন্য আজকের 7 রামনগর বিধানসভার অন্তর্গত আমাদের স্কুল এনএসএস এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। এই কারণটা এমন হতে পারে যে এই মানে দেখছে যে প্রথম কথা রাজনীতি
কোনো বিরোধী দলের হেরে দিয়া যে আমার কোনো মানে টর্চারিং কইরা যে আমি নি কোনো হের কাছে কোনো মানে টাকার মাধ্যমে কোনো বিয়ের মাধ্যমে ইউনি করি, এটাও হইতে পারে। আচ্ছা, এটার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো মানে বিরোধী দলের চক্রান্ত বা কোনো আপনার ব্যবসায়িক কোনো শত্রুতা বা কি থাকতে পারে, কি ধারণা? একটা কথা হইলো, ব্যাপারটা হইলো দেখেন মানুষের সমাজে ভালো কাজ করতে গেলে একটা যেমন কোভিড থেকে আমি বহু সমাজে কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজে কাজ করি, আমি 5 বছর ভূত প্রেসিডেন্ট ছিলাম, সমাজে কাজ করি। তো এই সমাজে কাজ করতে গিয়ে সেটা অনেকে মনে হয় এটা ভালো হইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো, এটাও হইতে পারে। নিউজে মানে কার নাম উল্লেখ করেছে নিউজটাতে? এদিকে নিউজ মানে যে নিউজটা মানে চলেছে ওই নিউজে কার নাম উল্লেখ করেছে? শুধু কি আপনার নাকি আপনার মিসেসের? এই নিউজে দেখেন প্রথম যে নিউজটা করেছে দেখছি যে আরেকটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার। দ্বিতীয় নিউজে দেখছি যে সেম ওই ফটো দেখাইছে, এরপর দেখছি যে আরো কার নাম বলছে, ওদেরকে তো আর আমি চিনি না। তো আপনি এখন তার বিরুদ্ধে কি করতে চাইছেন? আমি ওইটাই চাইছি যে জনসাধারণ সংবাদ মাধ্যমে খুব বিশ্বাস করে আমি এটাই বলছি যে অরিজিনাল তথ্য যে MTN24 যেই ওরা করেছে যে অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে? এমন করে মানুষেরভাবে হ্যাম্পার করে উল্টাপাল্টা নিউজ করে সেটা মানে মানুষের যেমন বিপদে কি আজকাল দেখেন রাজনীতি, আমি 32 বছর আসলাম, আমার মিসেস আছে, আচ্ছা সাধারণ জনতা কি মনে করবো? দেখলাম একজন লোকের পোস্টমর্টম হইতেছে, আসলে এটা কি কার পোস্টমর্টম করতেছেন? গতকালকে সন্ধ্যা 6:30 নাগাদ আমরা আনন্দবাজার পিএসে একটা খবর আছে, SK সরমন একটা গ্রামে বাইক না তার মামারে কোরাল দিয়া মাথা বাড়িয়ে দিছে, তারা পারিবারিক সমস্যা নেই। খবর পাই সঙ্গে সঙ্গে আমরা ডেড বডিটা হসপিটাল মর্গে নিয়ে আই। এখন বাইকনারে কি পাওয়া গেছে নি? এখন অবধি তার নিখোঁজ পাওয়া গেছে না, ইনভেস্টিগেশন চলছে, তারে অবশ্যই আটক করা হবে। আজকে কি পরিবার হাতে তুলে দেবেন? হ্যাঁ, আজকে পরিবার। আপনার পরিচয়টা জানুন। SI রূপন উচ্চ, আনন্দবাজার পিএস। আচ্ছা, ধন্যবাদ। PM জনমন এবং দাসগুয়া প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের মধ্যে পিছিয়ে পড়া তাদেরকে গ্রামীণ এলাকায় যারা সুশিক্ষিত হতে পারেনি তাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে বিভিন্ন প্রকল্প চালু করছেন। তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় আজকে PBTG ডিপার্টমেন্টের আওতায় PM জনমন প্রকল্পের মাধ্যমে প্রায় 27টি হোস্টেল আজকে ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে এবং দাসগুয়া প্রকল্পের প্রায় 60টি। তার মধ্যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে 6টি, PM জনমন 4টি এবং দাসগুয়া PM জনমন 5টি এবং দাসগুয়া 1টি। এই প্রকল্পের মাধ্যমে
প্রায় প্রত্যেক হোস্টেলে বয়েজদের জন্য 50টা সিটের এবং গার্লসের জন্য 50টা সিটের প্রত্যেক হোস্টেলেই গ্রামীণ এলাকাতেই সেটা নতুনভাবে নির্মাণ হবে। তার জন্য আজকে প্রত্যেক হোস্টেলের যে নির্মাণ কাজের জন্য ভারত সরকারের যে অর্থ ব্যয় হবে প্রায় 2,30 লাখ টাকা এবং কোনোটা আছে 2,40 লাখ টাকা, এরকমভাবে হবে। যাই হোক, আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে শান্তিবাজার মহকুমাতে হবে 6টি এবং তার মধ্যে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে 4টি এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে 2টি। আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী, ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে। তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেইভাবে জনজাতি অংশকে যেভাবে ডিপ্রাইভ করে রেখেছেন, আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আজকে ভারত সরকার দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে। সেটা পসিবল হওয়ার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা। আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পুষত, শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পুষত, আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো স্কোপ থাকতো না হতো। তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে, গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই যে 2024 এবং 2025 সালের যে শিক্ষাবর্ষের মধ্যে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি, সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি। আমাদের রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় থেকে অনেকজনে আজকে টপ র্যাঙ্কের মধ্যে পৌঁছে যাচ্ছে। কারণটা হচ্ছে গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য। আজকে 2018-র পরে প্রায় 2018-র আগে একলব্য স্কুলের সংখ্যা ছিল মাত্র 3 থেকে 4টি, আর আজকে দিনে দাঁড়িয়ে মাত্র 5-6 বছরের মধ্যে প্রায় 21টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে টোটাল একলব্য সংখ্যা স্কুল। সেই স্কুলগুলি কার জন্য? জনজাতি অংশের জন্য। সেই স্কুলে জনজাতি অংশরাই আজকে সুযোগ পাবে। তার সঙ্গে বিভিন্ন এলাকাতে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং PM জন্মন প্রকল্পের মাধ্যমে, দাসগুয়া প্রকল্পের মাধ্যমে একলব্য বা প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প, সেটাও গ্রামীণ এলাকায় হোস্টেলের সংখ্যা অনেক বেড়ে গেছে, যাতে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যাতে হোস্টেলে থাকে যাতে পড়াশোনা করার স্কোপগুলি যাতে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগটা যাতে উপভোগ করতে পারে, তার জন্য এই কাজ করছে। তাই আমাদের বিশ্বাস, তাই আগামী দিনেও আরও অনেক কাজ রয়েছে যে আমাদের প্রত্যেকটা জনজাতি অংশের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেইগুলি অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলি আরও এগিয়ে যাবে আমাদের বিশ্বাস। তাই আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছি সবাই মিলে। আমাদের ডিস্ট্রিক্ট DM সাহেব রয়েছেন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রয়েছেন, আমাদের BAC চেয়ারম্যানরা আছেন, সমিতির চেয়ারম্যানরা আছেন, বিশিষ্ট সমাজসেবক সুজিত দত্ত দাদা মহোদয়রা আছেন। তাই আজকে আগামী দিনে আমরা নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে সুশিক্ষিত করে তোলার জন্য সরকারের যে ভূমিকা, সরকারের যে কর্তব্য, সেগুলি আমরা করে যাচ্ছি। আগামী দিনে আমাদের এই কোয়াইফাং হোক, জোলাইবাড়ি হোক, শান্তিবাজার হোক বা দক্ষিণ জেলায় হোক বা সারা ত্রিপুরার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে আমাদের বিশ্বাস। ধন্যবাদ। সামনে না ফোনটা কাছে লাগে।
ডাক্তার দেখেন আইসিএ তো ওই ইয়ে করে টিকিট করে টিকিটে এনে গেছে মা ব্যাগটা এমনভাবে রাখছে ব্যাগটা এমন হাতের থেকে পাঁচটার ভিতরে একটা পাশের থেকে পাশ এই পাঁচটা তো মানে নাই আর কি তো আধা ঘন্টা পরে আমরা পেশেন্টের লোকের সাহায্য করুন বাকি খুলে যাবে তার মানে কত টাকা আসলো ব্যাগের মধ্যে? 14,000 টাকার মতো। এত টাকা নিয়ে আপনার জীবিতে কি কারণে আইছেন? স্যার ইয়ে আছে দোকান আছে পার্লারের দোকান আছে আমরা যদি যাইতে কিছু মাল কেনাকাটা করে এই কারণে তারপরে আমরা এখান থেকে আবার যোগাযোগ করলাম পরে জিজ্ঞাসা করছি আমরা ইয়ে যান ওই একটা কি আমরা কমপ্লেন রুম আছে কমপ্লেন রুমে গেছেন কমপ্লেন রুমে কিছু করে কোথাও পিএসও যায় তো পিএসও চিনি না তারপরে পিএসও আর মানুষের করতে পরে আগে। আচ্ছা, আউটডোরে তো প্রচুর পুলিশ কর্মী বা বেসরকারি নিরাপত্তা কর্মীরা থাকে,
তাদের থাকা সত্ত্বেও এই ধরনের চুরি মানে কি বলবেন, মানে এটা কি নিরাপত্তার অভাব নাকি? নিরাপত্তার অভাব হচ্ছে স্যার, নাহলে তো আমরা মানে এমন তো আমরা আইসি গেছি কোনোদিন তো এমন হয়েছে না বা দেখছি না, কিন্তু আজকে স্যার এমন আমার নিজেরও অনেক না দেখছি, আবার কেউ করতেছে কালকে হয়েছে, এর আগের দিনও বলে একজন হয়েছে, এরকম প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা। হ্যাঁ এরকম কথা তো করতেছে সবাই, এর লাগে আর কি মানে আমার তো ওয়াইফও মানে কাঁদতেছে এ করতেছে, খুব কষ্ট টাকা। কোন জায়গাতে চাইছেন আপনারা? এখন তো ব্যাগ নাই, টাকাও নাই, বাড়িতে কিভাবে যাবে? কী করবো, ওই জিপের ভিতরে আছে কয়েক টাকা, গাড়ি ভাড়াটা আর মাল তো আর কেনাকাটা। ব্যাগটা কি আপনার কাছে আসলো না মিসেজের কাছে? মিসেসের কাছে আসলো, মিসেসের কাছে আসলো যখন আমি ওই যখন ডাক্তার রুমে গেছে তখন দরজা তখন আমার কাছে আসলো, একটু সময় আমার কাছে আসলো, তখন 2 মিনিট। নামটা কি আপনার? আমার নাম দিয়ে। বাড়ি কোন জায়গায়? স্যার আমি যখন টিকিট কাউন্টার সামনে গেছি তো গেছি পরে দিয়ে গেছি মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে, তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনটা আমি কাজ করে দিছি কি, তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই সেন্টার মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো, ওই পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল, তো আমি তো কইতে পারি না। পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি, দিয়ে বাইরে এসে তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে, তো হেরে আমি ভাবছি টাকা দেবো, হেরে অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো বাইকটা, আমি খালি মানে পার্সটা খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল, 2টা চাবি ছিল গড্রেসের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে হ্যাঁ নিছে? টিকিট কাউন্টারের সামনে, আমি কইতে পারি না কোন জায়গাতে নিছে, মানে আমি এই আইএসি মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি না, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জিবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিন না তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকার? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল, তারা তো আর কিছু কইছে না। কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন হয়েছে তাহলে কইতাছে ওই এনে হেল্প ইয়ানে গেছ যাইতাম, তো গেছি পরে তারা কইতাছে আমরা কিটা করব, আমরা তো কিছু করার নাই, এন্ড সিসিটিভিও নাই, আপনারা পিএসএ যান। তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নিরাপত্তা অনেক অভাব আছে, এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুবি কিচ্ছু নাই, থাকলে তো আজকে আমার এরকম হইতো না। অনেক কষ্টের টাকা এটি। এখন বাড়িতে কিভাবে যাবে? বাড়িতে যে যাবো এতটুকু টাকা অনেক, শুধু আমার চিপের মধ্যে মনে কয়েকটা টাকা আছে এতটুকু। নাম কি আপনার? প্রিয়াঙ্কা দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওমপি। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছর প্রধানমন্ত্রী হিসেবে ওনার কার্যকাল সম্পন্ন করেছেন কিছুদিন আগে। তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছরের যে কার্যকাল এবং দেশের জন্য যে কাজগুলি করেছেন, উন্নয়নমূলক কাজগুলি করেছেন, সেগুলি জনসাধারণের কাছে তুলে ধরার জন্যে আজকের 7 রামনগর বিধানসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ডের 32 নং বুথে আমরা প্রত্যেকটা বাড়িতে জনসম্পর্ক করি এবং সেই জনসম্পর্কের মধ্যে দিয়ে প্রত্যেকটা জনসাধারণের খোঁজখবর নিই এবং আমাদের রাজ্য সরকার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে এবং আমাদের কাউন্সিলররা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে সেগুলিও পরিদর্শন করি। এবং এই জনসম্পর্কের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে 11 বছরের যে কার্যকাল এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের যে কার্যকাল এবং আমাদের যে মেয়র এবং 7 রামনগর বিধানসভার যিনি বিধায়ক উনি যেভাবে কাজ করছেন সমস্ত কর্পোরেটরদের নিয়ে, এই 32 নম্বর বুথের সকল জনগণ খুশি এবং দীর্ঘদিনের জলের সমস্যা ছিল, রাস্তাঘাটের সমস্যা ছিল, এগুলি সংস্কার হয়েছে, মানুষ প্রচণ্ড খুশি। এবং বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে 7 বছর অতিক্রান্ত হয়েছে, আমাদের রাজ্য সরকারের কাজে এই অঞ্চলের জনগণ খুব খুশি এবং বিশেষ করে এই অঞ্চলের যারা গরিব শ্রেণীর মানুষ আছে, মানে দীর্ঘদিনের
অনেকের পাওয়া ছিল যে একটা সোশ্যাল পেনশন, বৃদ্ধ ভাতা, 2000 টাকা করে একটা ভাতার ব্যবস্থা করা। আমাদের কর্পোরেটররা, আমাদের তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় এবং আমাদের নীতিদেব, ওনারা চেষ্টা করেছেন ওনাদের কোঠা থেকে অধিক সংখ্যক যে ভাতা যাতে এই বুথের মধ্যে দেওয়া যায়, এবং অনেকে খুশি যে ভাতা 700 টাকা ছিল আজকে 2000 টাকা ভাতা হয়েছে। অনেকেই খুশি আয়ুষ্মান কার্ড পেয়ে এবং মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার কার্ড পেয়ে সবাই খুশি। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা জনগণের খোঁজখবর নিয়েছি, এবং বিশেষ করে যারা অসুস্থ রয়েছে তাদেরও আমরা খোঁজখবর নিয়েছি, এবং আমাদের বুথ সভাপতিদের নির্দেশ দিয়েছি যে সবসময় জনসম্পর্ক করে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। আমরা তার জন্য এই জায়গার মধ্যে আজকে জনসম্পর্ক করেছি। আমাদের সদর জেলার 7টা মণ্ডল রয়েছে, সমস্ত জায়গার মধ্যে এই ধরনের জনসম্পর্ক চলছে। আমাদের এই জনসম্পর্কে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি 7 রামনগরের অমিতাভ ভট্টাচার্য, আমাদের মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের কর্পোরেটর নীতিদেব, আমাদের মনোনীত কর্পোরেটর এবং রাজ্যের প্রাক্তন সভাপতি মনোজকান্তি দেবরায় সহ এখানে প্রাক্তন কর্পোরেটর ডালিয়া সিনহা মহোদয় উপস্থিত আছেন। তো ওনাদের সঙ্গে নিয়ে আমরা আজকে এই জনসম্পর্ক করি, এবং প্রত্যেক মানুষ খুব খুশি। এবং যে জায়গার মধ্যে আমাদের যেখানে রেকটিফিকেশন করার দরকার, যে প্রত্যেকের থেকে আমরা মতামত নিয়েছি যে কোন জায়গাগুলি আপনারা অভিমত দেন, যে কোন জায়গাগুলিকে রেকটিফিকেশন করা উচিত, আমাদের দিশা দেখাবেন, এবং প্রত্যেকটা পরিবারের থেকে মতামত নিয়ে আমরা চলার চেষ্টা করব। এবং যে জায়গার মধ্যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি মানে অচিরেই মিটে যাবে। বিশেষ করে এখানে এই অঞ্চলে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল, মানুষ এতটা খুশি এই অঞ্চলে মধ্যে প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, যে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল, এবং সে থেকে মুক্তি পেয়ে প্রত্যেকটা পরিবার খুব খুশি। এবং সেখানে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু এত সুন্দর ফার্নিশভাবে করা হয়েছে, যে বিশাল বড় একটা রাস্তা পেপার ব্লক দিয়ে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে এই বুথের মধ্যে। মানুষ এত খুশি, যে জায়গার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে চলাচল করাও দুষ্কর ছিল, সেই জায়গার মধ্যে একটা অটো, যে গলিপথে একটা অটো অনায়াসে ঢুকে যেতে পারে, এবং তাতে প্রত্যেকটা জনগণ খুশি। মোদিজির যে এই কাজকর্ম তাতেও খুশি, এবং আমাদের রাজ্যের সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনার উপরে সাধারণ জনগণ খুশি আছে। আমরা প্রত্যেকের সহমতের ভিত্তিতে এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, এবং তার জন্য এই জনসম্পর্ক। থ্যাংক ইউ। সময় তার হাজবেন্ড দীর্ঘদিন আমাদের বুথ সভাপতি আসছিল, কংগ্রেস পিরিয়ডের বুথ সভাপতি আসছিল, জোটামূর্তিকা পরবর্তী সময়ে সবসময় বুথ সভাপতি আসছিল স্বপন রায়। রিসেন্টলি ভাতার লেগে আমরা পিজি কার্ড আছে দিতে পারি। আপনার আয়ুষ্মান কার্ড হয়েছে নি? আয়ুষ্মান কার্ড বাসা কে আছে? হাজবেন্ড আসছিল, চাকরি করতো, মারা গেছে, পেনশনার। মোদিজির শাসনে খুশি নি? আস্তে আস্তে আগে পঞ্চায়েত সেক্রেটারি একটাই ভালো আছো নি? তাহলে চাই পড়বা তুমি? হ্যাঁ, তোমার দাঁত ঠিক হয়ে গেছে? হ্যাঁ, চাকরি করতো, পেনশনার, পেনশন পায়। আর মোদিজিরা আশীর্বাদ করবেন, ঠিক আছে? আমাদের এমএলএ যুবক কল্যাণের আশীর্বাদ করবেন। মাসিমা দাঁড়াইছে, মাসিমা সুমন করেছে, সুমনের আমি কার্ডও আলাদা করে দিছি, কার্ড আলাদা করে ফিজি কার্ডও করে দিয়ে দিছি। ফিট করে মারা গেছে, আর তাই না
নমস্কার, আমরা মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের MGM-NSS ইউনিটের উদ্যোগে আজকে ইন্টারন্যাশনাল টাইগার ডে আন্তর্জাতিক বাঘ দিবস উদযাপন উপলক্ষে আজকে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য বাচ্চাদের এই মাস্কগুলি তৈরি করে আমরা এটা জঙ্গলে নিয়ে এসেছি, যাতে বাঘেদের তো বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি লুপ্ত প্রায় হয়ে গেছে বললেই চলে, যাতে বাচ্চাদের কিভাবে সেফ রাখা যায় সেই দিকে আমরা এভাবে আমরা অ্যাওয়ারনেস করে যাতে সবার মাঝে এটা ছড়িয়ে দিতে পারি এই বার্তাটা, এই জন্য আমরা এই অ্যাওয়ারনেসটা করছি। ধন্যবাদ। আমি মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS প্রোগ্রাম অফিসার শ্রীমতী সীমা চাকমা। আজকে আন্তর্জাতিক বাঘ দিবস আমাদের স্কুল NSS ইউনিট MGM-NSS ইউনিট থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে বাঘের বনের মধ্যে বাঘেদের কোনো শিকার করা না হয় এবং বাঘ যাতে সেফ থাকে তার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আজকে আন্তর্জাতিক বাঘ দিবস, সেই উপলক্ষে আমরা মানে যাতে বাঘ সেফ থাকে তার জন্য আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আজকে 29শে জুলাই আমাদের স্কুল MGM-NSS ইউনিট থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে। তো বন্যে আমাদের আন্তর্জাতিক বাঘ দিবস, তো আমরা এই NSS ইউনিট থেকে MGM স্কুল থেকে এসেছি। বাঘ যদি মারা হয়, বাঘদের যদি না মারা হয়, না শিকার করা হয়, সেদিকে লক্ষ্য করার জন্য এবং বাঘকে সেফ রাখার জন্য আমরা এই কর্মসূচি আজকে করলাম। আজকে আন্তর্জাতিক বাঘ দিবস আমরা মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে NSS ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালন করছি। 2022 সালের সার্ভে অনুযায়ী বাঘের সংখ্যা 3682টি, যা প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। বাঘের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, বাঘকে মারা হচ্ছে, যার জন্য আজকে আমরা NSS এর উদ্যোগে একটি কর্মসূচি পালন করছি, যেখানে আমাদের লক্ষ্য বাঘের সংখ্যা বাড়ানো, টু সেভ দ্য টাইগার, টু সেভ দ্য ইকোসিস্টেম। দেখেন বাগনি একদম সিরিয়াস থাকে। আসো না, আসো না। Save tiger. Save tiger.
অনেকদিন ধরেই তৈরি হচ্ছে, 2 মাস হয়ে গেল এসেছি। বাড়ি কোথায়? আপনার বাড়ি? বর্ধমান ডিস্ট্রিক্ট মধুপুর। কত বছর ধরে আপনার কাজে ব্যস্ত? আমি 22 মিনিট কাজ করছি। কেমন লাগে এখানে ত্রিপুরায় এসে পরিবেশটা? পুরো ভালো লাগছে, এমনি ভালো জায়গা। পাশাপাশি একটা প্রশ্ন, এই যে বাংলাদেশে যে অবস্থা চলছে, বাংলাদেশে যে সনাতন ধর্মের উপর আক্রমণ বা দুর্গাপুজো করতে দেয়নি, মানে কি বলবেন? এই যে আপনি একজন দুর্গাপুজো বাংলাদেশে করতে দেয়নি, ভুল করছি, আর কি বলবো। করতে দিলে দুটো সবাই তো পয়সা দুটো পাবে, 12 জন তো পয়সা পাবে, সবাই দর্শকর্মা ফল মুকুল সবাই পয়সা পাবে, শিল্পীরাও পয়সা পাবে। বহুজনে মিলে তো কাজকর্ম করতে হয় বলুন, সবাই তো পাবে পয়সা দুটো মেহনত করলে। আমার কী বলবো বলুন, মানুষ তো চারিদিকেই হচ্ছে হট্টগোল। আমি তো কলকাতা থেকে এসেছি। পুজো চলেই আসছে, দুর্গা পুজো চলে এসছে, আর টাইম নেই বেশি। আর মাস দিয়ে গেছে হয়তো দুর্গা পূজা, এখন আমাদের কাজে চাপ আছে।
কি বলবেন মানে এই যে প্রত্যেক বছরই তো এই বছরটা মানে পূজার বছরটা আপনারা ক্যালেন্ডার দেখে থাকেন? না, আমার ক্যালেন্ডার দেখে রাখি। কেমন মানে আপনাদের দৈনিক কত টাকা করে রোজগার হয় বা এবার যে যেমন কাজ জানে তার সেরকম মাইনে আছে। আপনারা কত টাকা মাইনে পান? মাইনে দেয় কাজ হিসাবে, হয়তো যে যেমন কাজ জানে তার সেরকম মাইনে সব রকম আসছে। ঠিক আছে, খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া সব মালিকরা। আচ্ছা, খাওয়া দাওয়া সব মালিকদের। এবার কিরকম মানে অর্ডার এসছে আপনাদের কাছে? অর্ডার হয়েছে, কিছু মানে হয়েছে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। নবজাগরণের পথিকৃৎ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর ত্রিপুরা রাজ্য কমিটি। এই উপলক্ষে রাজধানীর পোস্ট অফিস চমুনি এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা। এবারে অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড, বিশেষত নারী শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রবর্তন ও সামাজিক কুসংস্কার বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন যে বিদ্যাসাগরের প্রগতিশীল চিন্তাধারা ও মানসিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সমাজে তার আদর্শ অনুসরণ করায় প্রকৃত শ্রদ্ধার্ঘ হবে। অনুষ্ঠানটি এক মননশীল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানান। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 134তম প্রয়াণ দিবস। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র, যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত কুসংস্কার, সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন, তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে। এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। আপনারা জানেন এই আজকের দিনে 2020 সালে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে। এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে। ফলে আজকের এই 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রয়াণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে। আজকেও যে মানে জাতপাতের লড়াই, ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে, ধর্মীয় উন্মাদনা, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ মানে সর্বাত্মক আক্রমণ, সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেই আহ্বান রেখেই
এ যেন সিনেমার কাহিনী। ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে মাঝপথে ঘুমিয়ে পড়লেন এক যুবক। মঙ্গলবার সকালে পশ্চিম আগরতলার একটি জনবহুল এলাকায় এমনই এক অদ্ভুত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে একটি গাড়ি মাঝ রাস্তায় হঠাৎ থেমে যায়। দীর্ঘক্ষণ অচল অবস্থায় থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। গাড়ির জানালায় উকি দিয়ে দেখা যায় চালকের আসনে বসে ঘুমাচ্ছেন এক যুবক। নাম জানা যায় ইকবাল মিয়া। পরে স্থানীয় বাসিন্দারা অনেক ডাকাডাকি করেও তাকে জাগাতে না পারায় খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় ঘুমন্ত চালককে জাগিয়ে তোলে। তখনই প্রকাশ্যে আসে চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এরপর পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনাটি ঘিরে এলাকায় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা ছড়ায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আস্তে করে খুল কিচ্ছু তো না, আস্তে করে খুল। এই লকটা খুল ভাই, দরজাটা খুল। খুল। তুমি আইবে না, আমি কি চালাই। দরজাটা খুলো।